সাইকোলজি নিয়ে পড়েছি ওখানে। সাইকোলজি? জি, আমার ডিগ্রি আছে। আমি একজন কনসালটেন্ট। অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো ছেলেটার দিকে। ভীষণ মেধাবী ছেলেটা, কথাবার্তার ভঙ্গি যথেষ্ট স্মার্ট। ছেলেটার সাথে কথা বলে সামিন স্বস্তি পায়। নিশ্চয়ই কিছু একটা করতে পারবে এই পরিস্থিতিতে কৌতূহল জাগলেও উঠে দাঁড়ায় সে। তাদের এখন থানায় যেতে হবে। তীব্র মেডিসিনের ঘ্রাণ নাকে যেতেই নিজের অবস্থান সম্পর্কে ধারণা পেয়ে যায় মেয়েটা। আশ্চর্য হলেও টের পায় শরীরের যন্ত্রণার ছিটে ফোটাও নেই। কেমন অস্বাভাবিকতা, শীতলতা পা থেকে মাথায়। তবে স্নায়ুতে চলছিল তাণ্ডবলীলা। ডক্টররা দিতে পারেনি সেখানে মেডিসিন। ছোটবেলা একটা ঘরে সে খেলছিল। এক লোক এসে দুহাতের 10 আঙ্গুল দিয়ে ছোট নরম শরীরে আঘাত দিয়ে বলেছিল, আরে আরে আদর করছি তো। গতকালের ঘটনা ভুলে গিয়ে প্রণমী 6 বছর বয়সে সেই দুঃসহ দিনটাকে যেন দেখছিল চোখের সামনে। জ্ঞান ফেরার পর থেকে নির্বিকাশে চুপচাপ শুয়েছিল। নার্স এসে টেনে উঠিয়ে বসিয়ে বলল, খেতে হবে ডিয়ার। আচ্ছা, শুনলাম তুমি খুদে গানরাজের অডিশনে টিকেছ। আমরা তবে একজন ভবিষ্যৎ সিঙ্গারের সেবা করছি। এক ঘোরে রাজ্য থেকে নামলো প্রণ। হঠাৎ করে ডান হাতের আঙ্গুল দুটোয় জ্বলুনি অনুভূত হয়, যে আঙ্গুল দুটো সম্ভবত পুড়েছে। কক্ষ জুড়ে এক নিদারুণ নিস্তব্ধতা। তবুও প্রণমী টের পায় তাকে ঘিরে অসংখ্য মানুষ উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে কক্ষের বিভিন্ন স্থানে। প্রণমী বুঝতে পারে তার নরণচরণ নেই। ইনু, সেহা, ইনশিরা এক কোণে দাঁড়িয়েছিল চুপচাপ। ইনশিরা আর সেহা বিকালে এসেছে। আলো আর পড়ে গিয়েছে থানায়। পালা করে প্রত্যেকেই ছোটাছুটি করছে থানাতে তাদের ছেলেদের দেখার জন্যে। শুধু যায়নি ঋতু, সে মাথায় হাত দিয়ে বসে আছে সোফাতে। তার পাশেই মিস জেনি, ইসমাম ও শুদ্ধ সেখানে। ইনু দরজা দেখছে বারবার, কখন প্রেরণাপু আসবে। এর মাঝে এই মেয়ে উত্তেজিত হয়ে পড়লে সে কিভাবে সামলাবে? প্রণমী উত্তেজিত হয় না, তার মুখে কোনো ভাব নেই। প্রেরণা প্রীতম আসে ইহান, তাজু আর মির্জার সাথে। ত্রস্ত পায়ে প্রেরণা হাঁপাতে হাঁপাতে ছুটে গেল বোনের কাছে। ছুটে গেল বোনের কাছে। দুহাতে বোনের গাল দুটো ধরে নিজেকে শত চেষ্টা করেও সামলাতে ব্যর্থ প্রেরণা। ডাক্তারের নিষেধ থাকা সত্ত্বেও কেঁদে ওঠে ওর সামনে। প্রীতম গিয়ে আপুর মুখ চেপে ধরে সরিয়ে নিয়ে স্বাভাবিক গলায় প্রণকে বলে, খাবে কিছু প্রণ? প্রণমীর কান্না নয়, হাসি পাচ্ছে। সে হাসলো সামান্য। কক্ষে থাকা প্রত্যেকটি ব্যক্তি মুখ দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইল। কিছুক্ষণ আগে সবাই যেমনটা পরিকল্পনা করে রেখেছিল সেই অনুযায়ী ইসমাম বলে ওঠে, প্রণমী ছোট বাচ্চা নয়। বুঝে যায় সবাই ভাবতে শুরু করেছে প্রণমী মনোকষ্টে আছে। তার সাথেই কেন এসব হয়, এই কথাটা মাথায় ঢুকিয়ে রেখে প্রণমী পাগলামি শুরু করবে আবারও। ইসমামের কথার জবাবে প্রণমী কিছু বলল না। সাক্ষাৎ মৃত্যুর দুয়ার থেকে ঘুরে এসে তার নিজের জন্য নয়, শুধু কষ্ট হচ্ছে আপুর জন্যে। প্রণমী টের পায় তার অপরাধ বোধ হচ্ছে। নিজের জীবনের সমস্ত গ্লানি পাশে সরিয়ে রেখে শুধু আপুর সামনেই অপরাধ বোধ হচ্ছে তার। এতক্ষণে নিষ্প্রভতা ভেঙে প্রণমী স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, আপু। ঝাঁপিয়ে পড়ে প্রেরণা। বোনকে আগলে নিয়ে দুগালে পাগলের মতো চুমু খায়। এই তো আমি। রাগ করেছ? অমন প্রশ্নে প্রেরণার বুকটা জ্বলে পড়ে ওঠে। বোনকে বুকের সাথে মিশিয়ে নিয়ে হু হু করে কাদা ব্যতীত আর কোনো কথা সে খুঁজে পায় না। এইবার দু চোখের পানি ছেড়ে দেয় প্রণমী। ওর আকস্মিক আর্তনাদে চমকে ওঠে প্রত্যেকটা মানুষ। কক্ষ গুমট করা ভারী কান্নার মাঝখানে মেয়েটা কোনো মতে বলল, আপু, আমি একটুও মরতে চাই না, একটুও না। আমি বাঁচতে চাই। প্রীতম গিয়ে বোনকে ধরল। প্রণমী চেঁচাতে থাকে, ভাইয়া, আমি মরতে চাই না। প্রেরণা বোনকে জড়িয়ে রেখে আশেপাশে তাকায়। ইহান বাইরের ঘর থেকে ছুটে আসে, সকলে ছুটে আসে। এর মাঝে সামিন, ইলহাম, আলো, পরিও আসে থানা থেকে। কি হচ্ছে এখানে? অপরিচিত মিহি নারী কণ্ঠের কড়া প্রশ্নে কেবিনের প্রত্যেকে ঘুরে তাকালো। ভদ্রমহিলা এগিয়ে গিয়ে বললেন, এত কান্নাকাটি কিসের এখানে? আলো কিছুক্ষণ আগেই এসেছে, তাই জানে না ভদ্রমহিলাকে। সামিনের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই সামিন চাপা স্বরে বলল, ডাক্তার সুমেধা কবির প্রণমীকে থেরাপি দেবে। কান্না থামে প্রণমীর। প্রেরণা উঠে দাঁড়াতে ওর হাত ছাড়ে না। প্রণ হাঁসফাঁস করে ওঠে মেয়েটা। আপুকে? ডক্টর প্রণ একটু কথা বলবে তোমার সাথে। আমি কারোর সাথে কথা বলতে চাই না। সামান্য হাসলো সুমেধা। কাঠিন্যতা সরিয়ে কণ্ঠে আদর ঢেলে বলল, তোমাকে একটা শব্দ বলতে হবে না, তুমি শুধু শুনবে মেয়ে। মির্জাবাড়ির লোকগুলো বেরিয়ে যেতে নিলে সুমেধা বলল, শুধু পুরুষগুলো বাইরে যান, মহিলারা থাকুন, আপনাদের আমার প্রয়োজন। ওনার কথায় দাঁড়িয়ে পড়ে প্রেরণা, আলো, ইনশিরা, ইনায়া, সেহা, ঋতু, পরি, মিস জেনি। বুঝতে পারছে না ওরা ডক্টর কি করতে চাইছে। ওই নৃশংসতার পরে এখন প্রণমী যথেষ্ট শক্ত, যথেষ্ট সে মনে করে। শুধুমাত্র আপুর জন্যে হঠকারিতায় খেই হারিয়ে মরতে বসে আপুকে ব্যর্থ প্রমাণ সে করতে চায়নি।
তবে এখন প্রণমী আর পারবে না কোনো আলোচনার মধ্যে যেতে। তার কারো থেকে বুঝ চায় না, সান্ত্বনা চায় না। সুমেধা বসলেন, বসে সবাইকে বসতে বললেন। শঙ্কায় জুবুথুবু হয়ে প্রণমী আপুর কোলে মাথা গুজে নেয়। সুমেধা ওর দিকে তাকিয়ে কিছুক্ষণ স্বাভাবিক কথাবার্তা বললেন সকলের সাথে। হসপিটাল নিয়ে কথা বললেন, প্রত্যেকের পরিচয় জেনে নিলেন। মোট কথা কক্ষের পরিবেশটাকে পুরোপুরি বাড়ির ড্রয়িং রুম, যেখানে মা চাচিরা মেয়েদের নিয়ে বসে গল্প করে, তেমন করে ফেললেন। তারপর হঠাৎ করে তিনি তার কাজে ফিরলেন। স্বাভাবিক গলায় প্রণমীকে শুনিয়ে বলে উঠলেন, গত বছর আর এই বছর দেশে ধর্ষণের চেষ্টা, যৌন নির্যাতন কিংবা যৌন হয়রানির হার সবচেয়ে বেশি ছিল বিগত 5 বছরের মধ্যে। সর্বোচ্চ আইন প্রণয়ন পরেও এটা কমেনি। এই কাজগুলোকে যদি আমরা সৃষ্টিকর্তা দেওয়া অভিশাপ মনে করি, তবে আমি বলতে চাই সব মেয়েদের দোষ কিন্তু অন্ধত্ব নয়। প্রতিটা মেয়ে বিভিন্ন দোষে এসব অভিশাপের শিকার হয়, জানো প্রণমী? প্রণমী কোনো কথা বলে না, চুপচাপ কান চেপে ধরে। সুমেধার ইশারায় প্রেরণার কান থেকে আলতো করে হাতটা সরিয়ে দেয়। প্রণমী আরো মিশে যায় আপুর সাথে। সুমেধা বলেন, সেই হিসেবে বলতে গেলে এক বা একাধিকবার বা তার চেয়েও আরো বেশিবার আমরা মেয়েরা বিভিন্ন দোষে এসবের শিকার হই, এবং এই পৃথিবীতে খুব কম মেয়েই বুকে হাত দিয়ে বলতে পারবে তার থেকে এমন কিছু ঘটেনি। আমিও না। তবে সেসবের কারণ অন্ধত্ব নয়। এবার সুমেধা সব মহিলা ও মেয়েদের দিকে তাকিয়ে সরাসরি মিস জেনিকে বললেন, এখানে সব থেকে বেশি সিনিয়র হচ্ছেন আপনি, তো বলুন আপনার সাথে ঘটেছে এমন কিছু? মিস জেনি জড়তা কাটিয়ে মাথা নাড়লেন। বলুন বিস্তারিত শুনি। মিস জেনি বলতে লাগলেন, আমি আমার সৎ বাবার দ্বারা বেশ কয়েকবার ফিজিক্যাল অ্যাসিলেটরের শিকার হয়েছিলাম ছোটবেলায়। সবার বেশ মন খারাপ হয়। প্রণমীর মনোযোগ স্থির হয়। মিস জেনি এতক্ষণে কেঁদে ফেলেন সে কথা মনে করে। সুমেধা এবার বললেন, সৎ বাবা? তো আপনার দোষ ছিল একটা পুরুষের সৎ মেয়ে হওয়া। নিজের মেয়ে হলে তিনি এটা করতেন না হয়তো। এবার সুমেধা আলোর দিকে তাকায়। আপনি মিসেস ইয়াসার মির্জা, আপনার জীবনে এমন ঘটনা ঘটেছে? আলো নড়ে চড়ে উঠল। কিছুক্ষণ চুপ থেকে শুকনো গলায় বলে, ছোটবেলায় এক বড় চাচাতো ভাইয়ের কাছে আব্বু আম্মু টিউশন নিতে দিয়েছিল। ভাইয়া আমাকে প্রায় কোলে নিয়ে বসতো, বরং ফ্রকের নিচ থেকে হাত ঢুকিয়ে আমার বুকে। থেমে যায় আলো। ইনশিরা মলিন মুখে মায়ের কথা শুনছে। হঠাৎ আলোর গলা কাঁপছে। বলে, তখন বুঝতাম না, কাউকে বুঝিয়ে বলতেও পারতাম না। বড় হবার পর বুঝেছি। এখনো মনে পড়লে ট্রমাটাইজ হয়ে যাই আমি। কত অবুঝ ছিলাম। দিনের পর দিন আমার সাথে কি হতো। সুমেধা তৎক্ষণাৎ বলে ওঠে, তো আপনার অপরাধ ছিল আপনি ছোট ছিলেন, বুঝবেন না কিছু, তাই সে এসব করেছে, নয়তো সাহস পেত না। এবার পড়ি ডক্টর সুমেধাকে নিজে থেকেই বলে উঠল, আমার সাথেও তো এমন ঘটনা রিপিট হয়েছে বেশ কয়েকবার। আমাদের অ্যানাটমি প্রফেসর ছিলেন, আমি একটু সুন্দর হয় ওনার নজর ছিল আমার উপর। মেডিকেলের 3rd ইয়ারের মার্ক আটকে রেখেছিল উনি আমার। আমি ওনার সাথে ফিজিক্যালি ইনভলভ হইনি বলে তার আগে ওনার কেবিনে বহুবার ওনার হয়রানির শিকার হয়েছি। প্রতিবাদ করতে পারতাম না, ফেল হবে তাই। শেষে তো সামিন ভাইকে বলে বিপদ কাটিয়ে উঠেছিলাম। ডক্টর সুমেধা হেসে বললেন, তো আপনার অপরাধ আপনি সুন্দরী এবং ভীতু ছিলেন দেখতে। এবার সুমেধা ঋতুর দিকে তাকায়। ছেলের দুশ্চিন্তায় অস্থির ঋতু কিছু বলতে পারেন না। ওর হয়ে আলো বলে ওঠে, গায়ের মেয়ে ছিল, ওখানকার চেয়ারম্যানের ছেলে উত্ত্যক্ত করত। চাষার ঘরের মেয়ে বিধায় সাহস হয়নি প্রতিবাদ করার। ওর কাছেই শুনেছি একবার ওকে টেনে দোকানের পেছনে নিয়ে গিয়ে নির্যাতন করতে চেয়েছিল, বেঁচে গিয়েছে। তারপর গরিব বাবা মা বিয়ে দিয়ে দেয়। সুমেধা বলে, ওনার দোষ ছিল উনি গরিব ঘরের। এবার সুমেধা ইনশিরার দিকে তাকায়। ইনশিরা নড়ে চড়ে উঠে। সুমেধা বলে, নাম? বিয়ে হয়েছে? আচ্ছা, তোমার জীবনে এমন ঘটনা থাকলে বলো। ইনশিরা কিছুক্ষণ গম্ভীর হয়ে থেকে ধীরে ধীরে মুখ খোলে। একবার ট্যুরে মালদ্বীপ গিয়েছিলাম বন্ধুরা সবাই। আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। আমরা বন্ধুরা সবাই ভাই বোনের মতো থাকতাম, কিন্তু ওখানে গিয়েও পুরো চেঞ্জ হয়ে যায়। আমার সাথে খুব বাজে বিহেভ করে, অবশ্য মার খায় আমার হাতে। এসব কথা বাড়িতে কাউকে বলিনি আজ অব্দি, নয়তো পাপা আর দাদান গার্ড দিত। তোমার অপরাধ তুমি সুন্দরী হয়ে ছেলে বন্ধু বানিয়েছিলে। আর কখনো এমন কিছু হয়েছে?
ইনশিরা মাথা নেড়ে বলে, বহুবার আমি প্রতিবাদ করেছি, সববার। বাহ, বেশ ভালো। এবার প্রেরণার দিকে তাকায় সুমেধা। আপনার সাথে ঘটেছে এমন কিছু? ঢোক গেলে প্রেরণা মাথা নাড়ে চুপচাপ। সুমেধা বলে, বলুন শুনি, বিস্তারিত বলবেন। খানিক সময় বোনের মুখের দিকে চেয়ে রয় প্রেরণা। প্রণমীও যেন খুবই মনোযোগী হলো আপুর জীবনের ঘটনা শুনতে। প্রেরণা বলতে থাকে, মস্কোতে থাকাকালীন মমডেরের মৃত্যুর পরে একটা অরফানেজে ছিলাম আমরা 3 ভাই বোন। আমার 14 বছর বয়স তখন। কর্তৃপক্ষকে না জানিয়ে লুকিয়ে এক জায়গায় বেবি সিটিং করতাম বাড়তি কিছু টাকার জন্য। যে বাড়িতে যেতাম সে বাড়ির কর্তা একদিন তার মিস্ট্রেসের অনুপস্থিতিতে আমায় জোরাজোরি করলেন। আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে বললেন উনি আমার ভার্জিনিটি দেখতে চায়। আমি কপাল গুনে বেঁচে ফিরে এসেছি সেদিন। একটা লম্বা শ্বাস ফেললো সুমেধা। তো আপনার দোষ, আপনি অসহায় এবং ইতিম ছিলেন। ইনা আর সেহার দিকে তাকিয়ে সুমেধা বলে, তোমরা বলো শুনি। সেহা সাহস করলো, বলে উঠল, ইনশিরা আপুর মতো আমারও সেম ব্যাপার। এই এক বন্ধু ওর সাথে আমি ফ্রেন্ডলি ছিলাম। ও আমাকে ইজি গোয়িংভাবে নিয়ে একদিন ফাঁকা ক্লাসরুমে। থেমে যায় সেহা, আর কিছু বলতে পারল না। ইনা এমনিতেই নরম মনে, সে বলতে গিয়ে কেঁদে ওঠে। পরিস্থিতি গুমোট। সুমেধা আর চোখে প্রণমীকে দেখে, সবাই ওকে দেখে। মেয়েটা এতক্ষণে বেশ মনোযোগী শ্রোতা, উঠে বসে চুপচাপ শুনে সবার কথা। এবার সুমেধা বলল, তো আপনাদের সকলের দোষ জানলাম। কেউ সুন্দরী, কেউ অন্ধ, কেউ অবুঝ, কেউ গরিব, কেউ ভীতু, কেউ অসহায়, কেউ ফ্রেন্ডলি ছিলেন বলে জানোয়ারগুলো সুযোগ নিত অথবা হামলে পড়তো। আমার দোষ শুনবেন, আমি কারো ওয়াইফ ছিলাম। পরিবেশ থমথমে। সুমেধা বলতে থাকে, আমার দোষ ছিল আমি বউ, তাই ঝাঁপিয়ে পড়তো আমার উপর। এটুকু বলেই সুমেধা চুপ। পরপর কণ্ঠে গম্ভীরতা এনে প্রণমীকে বলে ওঠে, রনি, বাদ দেই প্রণমী, এগুলো আমাদের দোষ নয়, এগুলো আমাদের পরিস্থিতি। এবং ওরা অন্যায় করে আমাদের সাথে, যার কোনো জাস্টিফিকেশন হয় না। অন্যায় মানে অন্যায়। আমাদের কোনো অধিকার নেই নিজেকে নিয়ে আফসোস করার, নিজের মাথায় এই কথাটা গাঁথার। আজ আমি এমন হলে এটা আমার সাথে ঘটতো না। কিংবা নিজেকে দোষারোপ করার, কিংবা নিজেকে শেষ করার। এতে অন্যায়টাকে জাস্টিফাই করা হয়। আমাকে যদি কেউ রেপ করে সেটা শুধুমাত্র অন্যায়। ধর্ষক অপরাধী, আমি ভিকটিম। ধর্ষক পাবে ঘৃণা, আমি চাইবো বিচার। কেউ তোমার শরীর ছুলো, সেটা ভেবে নিজের শরীরের প্রতি ঘৃণা জন্মিয়ে যদি শেষ হতেই হয়, তবে তো এই বাংলাদেশে মেয়েই থাকবে না জীবিত। আমি হলফ করে বলতে পারি বাংলাদেশের অর্ধেক মেয়ে তবে অপবিত্র, কারণ কখনো না কেউ ব্যাড টাচের শিকার হয়েছেই। একটু থামে সুমেধা, পরপর বলে, কথা বাড়াবো না প্রণমী। তোমার বোন বলেছে তোমার পাস্ট হিস্ট্রি আছে, কিন্তু আমি দেখছি তুমি একটা নারী। একটা বিবেচনা দিলাম তোমায়। তোমার সাথে যে অন্যায়টা হয়েছে সেটা প্রতিদিন বহু মেয়ের সাথে হয়। এখন তুমি তোমার সাথে হওয়া অন্যায়টাকে তোমার কলঙ্ক ভেবে নিয়ে গুমড়ে মরে বাকি মেয়েদের উৎসাহ দেবে তীব্র গ্লানি নিয়ে মরতে, নাকি সাহসী হয়ে বিচার চাইবে? প্রণমী কথা বলে না, নিস্তেজ হয়ে বসে থেকে সুমেধার কথা শুনে। সুমেধা উঠে গিয়ে প্রণমীর গালে একটা হাত রাখে, নরম গলায় বলে, মা, এগুলোকে আমি হাটকাতে পারবো না, তবে আমরা বাঁচার অনেক উপায় বের করতে পারি, বাকি মেয়েদের শেখাতে পারি। জবাব দেয় না প্রণমী। সুমেধা সকলকে চোখের ইশারা দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, পানি খাবে প্রণমী? দুপাশে মাথা নাড়ায় সুমেধা বলে, খুব বুঝদার লাগছে এখন তোমাকে, অথচ আমার কাছে তোমার নামে কত বদনাম করা হলো। তুমি নাকি অবুঝ, তোমার স্বামী জেলে, আইন হাতে তুলে নিয়েছে, শাস্তি পাবে তাই। কিন্তু তার আগে তো ওই জানোয়ারটার বিচার শেষ হতে হবে। কাল গিয়ে তুমি দ্রুত বয়ান দেবে, যেটা করতে চেয়েছিল ও, তার বিচার পেতেই হবে তোমায়। স্বামী শব্দটা শুনে এতক্ষণে নির্জীব প্রণমী চমকায়। আকস্মিক তিত্তির করে কেঁপে ওঠে চোখের পাতা, সংকোচ গাঢ় হলো শরীর, গিলল ঢোক। আচমকা তার হাত চলে যায় তার গালে, সমস্ত গালে, যেখানে ওই লোকটা চুমু খেয়েছে অগণিত।
ঠায় বসে থাকে কিছুক্ষণ। সবাই কৌতূহলী হয়ে ওকে দেখছে। প্রণ ধীরে ধীরে বলে ওঠে, ওনার কি জেল হয়েছে? বোনের মুখের দিকে নিশ্চুপ তাকিয়ে থাকে প্রেরণা। ইনশিরা জবাব দেয়, কাল শুনানির প্রথম দিন। চোখ বুজে নেয় প্রণমী। আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ কাত হয়ে শুয়ে পড়ে। সুমেধা বেরিয়ে যাওয়ার সাথে সাথে প্রেরণার আলো বের হয়। ঘরের বাইরে আসতে সামিন, প্রীতম আর ইহান এসে দাঁড়ায়। আলো অবাক হয়ে সুমেধাকে বলে, আপনার থেরাপি শেষ? জি, ওকে যা বোঝানোর বুঝিয়েছি। আপনারা কোর্টে নেবেন ওকে স্বাভাবিকভাবে। আতকে উঠে প্রেরণা। আলো বলে, এভাবে ওর মানসিক দিকটা? গম্ভীর হয়ে সুমেধা আলোকে ধমকায়, মানসিক দিক হোয়াট? আপনারা সেই জিরো থেকে শুরু করেছেন। আমি কি বললাম? কেউ আমাকে রেপ করতে আমার জামা খুললো, সেটা আমার লজ্জায় মরে যাওয়ার বিষয় নয়। আমার সাথে অন্যায় হয়েছে, আমার রাগ থাকবে এবং আমি শক্ত হয়ে বিচার চাইব। এটা সেই বিষয়। আপনাদের মেয়েকে নিয়ে হাই হাই করে প্লিজ ওকে এটা বুঝিয়ে দিবেন না যে মেয়েদের সাথে এমন কিছু হলে তার কলঙ্ক লেগে যায়। উল্টো যেটা উচিত সেটা শেখান। এমন কনজারভেটিভ মাইন্ড নিয়ে থাকবেন না প্লিজ। প্রেরণা আর আলো মাথা নাড়ায়। বুঝেছি ম্যাম। সুমেধা চলে গেলে প্রেরণা আবারও প্রণমীর ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। চুপচাপ শুয়ে আছে মেয়েটা, একটা শান্ত নদীর মতো। ওর দুপাশে বসে আছে ইনশিরা, ইনু, সেহার, মিস জেনি। এতক্ষণ একটু হাফ ছাড়লো প্রেরণা। চোখ ঘুরিয়ে দেখলো সামিন আর ইহানকে। ত্রস্ত পায়ে এগিয়ে এসে প্রেরণা উদ্বিগ্ন হয়ে জানতে চাইল সামিনের কাছে উকিলের কথা। সামিন বলল ওদের পুরোটা বুঝিয়ে। এই পরিবারের প্রত্যেকটা সদস্যকে দেখে প্রেরণা কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে। প্রতিটা মানুষ যেন তাদের 3 ভাই বোনেরই পরিবার। সারাদিনে কিছু না খেয়ে হাত পা কাঁপছে। হঠাৎ মনে পড়ল শুদ্ধর কথা। ছেলেটাকে খাওয়ানো তো দূরে থাক, খোঁজই নেওয়া হয়নি। তাকিয়ে দেখলো দূরে একটা সোফাতে বসে ফোনে গেমস খেলছে চুপচাপ। প্রেরণা ডাকলো ওকে। শুধু কার ফোন ওটা? মৃদু শ্বাস ফেললো প্রেরণা। খিদে পায়নি বাবা? প্রেরণা চমকে উঠে ঘুরে তাকায়। ইহান দাঁড়িয়েছিল তার ঠিক পেছনেই। প্রেরণার অমন চমকে ওঠাতে এসেও কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। কামরার এক কোণে একটা টেবিলে বেশ কিছু খাবারের প্যাকেট। ভারী স্বরে সেগুলো প্রেরণাকে দেখিয়ে বলে, রাত অনেক, সবার জন্য এনেছিলাম, খেয়েছি সবাই। আপনি, মাম্মা, বড় মা আর ইসি বাকি আছে। ধর্ষণের চেষ্টা করা স্ত্রীর সামনে ধর্ষকে 22টা কোপ দিলেন স্বামী। হেফাজতে সাবেক সংসদ সদস্য ইয়াসার মির্জার ভাইপো। একটা লোকাল নিউজ পোর্টালের হেডলাইন। কনস্টেবল ফোনের স্ক্রিনে নিউজটা দেখছে আর বারবার ইরফানের দিকে তাকাচ্ছে, যে নির্বিকার হয়ে সেলের মধ্যে তেল চিটচিটে গদিতে বসে আছে। এই সেলে সে একা, পাশেরটাতে কিছু জমিজমা সংক্রান্ত বিরোধের আসামি। গদির একপাশেই নানা রকমের খাবার, যেগুলো সেভাবেই পড়ে আছে। শ্যামসুন্দর মুখটার কঠিন দৃষ্টি কনস্টেবলের হাতের ফোনে। কনস্টেবল সেলের সামনে দাঁড়িয়েই বলে ওঠে, একেবারে ভাগের বাচ্চার মতো কাম করেছেন ভাই। তবে ভাই এত পরিশ্রম করলেন কেন? 22টা কোপ, মরেও তুনি মাথাটা কাটতেন। ছুরিটা ভোঁতা ছিল, জবাব দিল ইরফান। কনস্টেবল হাসছে। শালার কপাল ভালো আর কি। ইরফান আর কথা বাড়ালো না। কিছুক্ষণ ধরেই যেটা চাইছিল সে অকপটে বলে দিল কনস্টেবলকে, আপনি একটা কাজ করবেন আমার? আপনাকে এখান থেকে বের করা বাদে সব করতে পারি, খালি টাকা লাগবে। ইরফান ওর পকেট হাতায়। মনে পড়ে ওয়ালেট আর কার্ড রেখে দেওয়া হয়েছে। চোখ তুলে কনস্টেবলকে বলে, টাকা কাল পাবেন আমার বাবা এলে। আচ্ছা বলেন কি কাজ? একটা ফোন করব। অচেনা নাম্বার দেখে ধরবে না ভেবেও কলটা ধরলো ইহান। এক এক করে যখন হসপিটাল থেকে মির্জা বাড়ির লোকগুলো বেরোচ্ছিল ঠিক তখন। হসপিটালে প্রণমীর সাথে থাকবে প্রেরণা। কেবিনে গিয়ে বসে আছে সে। ফোনটা কানে চেপে ধরে ইহান দাঁড়িয়ে পড়ল যখন ঋতুও দাঁড়ায়। ওপাশ থেকে ইরফানের নিরুদ্বেগ কণ্ঠস্বর, দাদান আমি। তুই? দাদান এক কনস্টেবলের নাম্বার। কি করছিস? খেয়েছিস? ঋতু কিছু একটা আজ করে বড় ছেলের দিকে এগিয়ে যায়। ওপাশ থেকে ইরফানের কণ্ঠস্বর, মাম্মা। আচ্ছা ঠিক আছে, তুই রাখ, রেস্ট নে। আর ও? থামলো খানিক। ইরফান পরপর বলল, সত্যি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। একটু গলা শুনবো। হাফ ছাড়লো ইহান। অনীহা প্রকাশ পায় কণ্ঠে। ভাই তুই ঘুমা। দাদান প্লিজ। ঋতু বড় ছেলের দিকে দৃষ্টি মেলে ফিসফিসিয়ে বলে। ফোনের স্পিকার চেপে ধরে ইহান লম্বা শ্বাস ফেলে বলে, বউয়ের গলা শুনবে ঠিক আছে কিনা যাচাই করছে। ঋতু নির্লিপ্ত হয়েছে রয় মিনিট খানেক। তারপর নিষ্প্রিয় ভাব নিয়ে বড় ছেলেকে বলে, নিয়ে যা। মাম্মা কি বলছো? নিয়ে যা। পুনর্বার বলাতে ইহান ফোনটা কান থেকে নামিয়ে এগিয়ে চলল কেবিনের কাছে। দরজার সম্মুখে গিয়ে দাঁড়াতে প্রেরণা উঠে দাঁড়ায়। এ কি আপনারা এখনো যাননি? কত রাত হলো যে।
আসতে পারি? জি অবশ্যই। ইহান এগিয়ে যায়, চোখ রাখে প্রণমীর দিকে। বেডে বসে আছে চুপচাপ। ইহান নম্র কণ্ঠে ডাকলো, প্রণমী। ফোনের ওপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে ইরফান, যেন নিঃশ্বাস অবধি নিচ্ছে না সে। প্রণমী ইহানের কণ্ঠে নড়ে চড়ে বসলো, চোখের পাতা কাঁপলো। শ্বাস ফেলে নিজের কণ্ঠস্বর স্বাভাবিক করার চেষ্টা করে বলল, জি। খাবে কিছু? লাইক চকলেট, সাম সুইট? প্রেরণা দেখছে ইহানকে, তার ভাই বোনদের প্রতি এই বাড়তি যত্ন কিংবা আন্তরিকতা, অমন শক্তপোক্ত শরীরে এই কোমলতা, এই শুদ্ধতা, অমন ভারী কণ্ঠে এত নম্রতা। হঠাৎ হঠাৎ যখন তাকে কারো কথা মনে করিয়ে দেয়, তীব্র গ্লানিতে মাটিতে মিশে যায় প্রেরণা। চোখ নামিয়ে হাঁসফাঁস করে উঠে সে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। প্রণমী মাথা ঝাঁকায়, কিছু খাবে না। ইহান আবারও বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।